আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে স্বাগতম। আমরা এবার দেখব এটি দলগত কাজ। কি বলা হচ্ছে যে নিচের ছক 1.1-এর বাম পাশের কলামে কিছু সেটের বিবরণ দেওয়া আছে। তোমাদের কাজ হলো এক একটি সেট সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা ঘরে টিক চিহ্ন দেওয়া। সেই সাথে ডান পাশের ফাঁকা কলামে তোমাদের যুক্তিটি আলোচনা করে লিখবে। তো এইখানে একটা তথ্য দেওয়া আছে, আমাদেরকে প্রথমে এই দুই জায়গাতে টিক চিহ্ন দিতে হবে, দুইটার যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে। আর যেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে সেই টিক চিহ্নের উপর ভিত্তি করে আমাদের এখানে যুক্তি দেখাতে হবে। তো চলুন আমরা শুরু করি। 1 নম্বরে কি বলছে যে 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তো এই সেট 10 এর চেয়ে সকল বিজোড় সংখ্যার সেট, এটা কি আমাদের সসীম হবে নাকি অসীম হবে? এটা অবশ্যই অসীম হবে, কারণ এটা গণনা করা শেষ করা যাবে না। 10 এর থেকে অসীম 9, 8 এভাবে চলতে চলতে আমরা এক সময় 0 আসবে, তারপর -1, তারপর -2, এভাবে চলতেই থাকবে, যেটা কখনো গণনা করে শেষ করা যাবে না। তাহলে এটা অবশ্যই কি অসীম সেট। তাহলে আমাদের এখানে যুক্তিটা কি হবে? যুক্তিটা হবে আমাদের এরকম যে 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট অসীম সেট, কারণ ইহা গণনা করে শেষ করা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের যুক্তি, এখানে লিখবেন। দ্বিতীয়ত 2 নম্বরে বলছে বাংলাদেশের নদীসমূহ। বাংলাদেশের নদীর সেট এটা হবে আমাদের সসীম, কারণ এটা হচ্ছে আমাদের গণনার যোগ্য। বাংলাদেশে প্রায় 700টির মতো নদী আছে, ছোট বড় মিলিয়ে। তো এটা হচ্ছে একটা কি গণনাযোগ্য বিষয়, তাহলে এটাকে অবশ্যই কি সসীম হবে। তাহলে আমাদের যুক্তির ঘরে আমরা লিখতে পারি যে বাংলাদেশের নদীসমূহ গণনাযোগ্য, তাই নদীসমূহের সেট সসীম সেট, এভাবে লিখবেন। আবার 3 নম্বরে বলা হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ বা ভয়েলস কয়টি? 5টি আমরা জানি। তাহলে এটা কি গণনাযোগ্য? তাহলে এটা অবশ্যই সসীম হবে। তাহলে আমরা লিখতে পারি ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ গণনাযোগ্য, তাই এটি সসীম সেট। 5টি স্বরবর্ণ আমরা তো জানি, এ, ই, আই, ও, ইউ, তাই এটা গণনাযোগ্য ইংরেজি বর্ণমালার সেট, তাই এটা সসীম সেট। 4 নম্বরে আছে 210-এর মৌলিক উৎপাদক সমূহ। এইখানে 210-এর মৌলিক উৎপাদক আমরা 5 পৃষ্ঠায় নির্ণয় করেছিলাম 4টি, 2, 3, 5, 7 এর 4টা মৌলিক উৎপাদক আমরা নির্ণয় করেছিলাম, পৃষ্ঠা 5-এ সমাধান করেছিলাম। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা সসীম সেট, যেহেতু এটা 4টা গণনা করা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 210-এর মৌলিক উৎপাদক সমূহ সসীম, কারণ এখানে 210-এর 4টি মৌলিক উৎপাদক রয়েছে। এই যে 4টি উল্লেখ করে দেবেন। এটা হচ্ছে আমাদের যুক্তি। এরপরে 5 নম্বরে কি বলা হচ্ছে? বি ইজ ইকুয়াল টু এক্স হাজ দ্যাট এক্স, তারপরে 30 এর গুণনীয়ক, 30-এর গুণনীয়ক, এটা সসীম নাকি অসীম? এই যে আমরা গত পর্বে নির্ণয় করেছিলাম যে 30-এর গুণনীয়ক হচ্ছে আমাদের 8টি। আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা গুণনীয়ক, তাই এটা কি অবশ্যই গণনাযোগ্য। তাহলে এটা যদি গণনাযোগ্য হয় তাহলে আমরা বলতে পারি এটা সসীম। এটা হচ্ছে আমাদের সসীম। তাহলে এটা আমাদের যুক্তিটা কি হবে? যুক্তিটা হচ্ছে 30-এর গুণনীয়ক 8টি, এই 8টি গুণনীয়ক আমাদের এখানে লিখে দিতে হবে। এখান থেকে এই 8টি গুণনীয়ক লিখে দেবেন এই পর্যন্ত, 1 থেকে 30, 8টি গুণনীয়ক এখানে লিখে দিলে আমাদের এটা যুক্তি হওয়া যাবে। এরপরে আছে আমাদের 6
6 কী বলা আছে, ডি ইজ ইকুয়াল টু এক্স হাজেড এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই মিডল টার্ম এটা আমরা সমাধান করেছিলাম পূর্বের পর্বে, আপনারা অবশ্যই দেখে নেবেন পূর্বের পর্ব না দেখলে। তো এখান থেকে আমরা কয়টা মান পাইছিলাম, এখান থেকে আমরা মান পাইছিলাম দুইটা, একটা পাইছিলাম -1 আর একটা হচ্ছে যে -2। তো এখানে দুইটা উপাদান, তো এটা কি গণনাযোগ্য, তাহলে এটা অবশ্যই কী হবে, সসীম হবে। তো এটা হচ্ছে আমাদের যুক্তি, যেহেতু এটা দুইটা উপাদান গণনাযোগ্য তাহলে এটা অবশ্যই কি সসীম। এরপরে পি 7 নম্বর বলছে যে পি ইজ ইকুয়াল টু 2, 3, 5, 7, 11। তো এখান থেকে বোঝা যাচ্ছে এগুলো সব কি মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7, 11 এভাবে চলতে আছে। তাহলে এটা কি অবশ্যই অসীম হবে, কারণ মৌলিক সংখ্যা গণনা করে শেষ করা যায় না। তাহলে আমাকে আমার বলতে হবে যে এখানে পি মৌলিক সংখ্যা, পি এর উপাদান মৌলিক সংখ্যা যা গণনা করে শেষ করা সম্ভব না, তাই সেটা কি অসীম। এ হচ্ছে যুক্তি। এরপরে 8 নম্বরে কি বলা হচ্ছে, 8 নম্বরে বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 1। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, এক্স হচ্ছে এন এর উপাদান, এন মানে আমাদের বোঝাচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এন এর উপাদান হচ্ছে এক্স, আর এই এক্স এর মানটা হবে কি 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। তো এইখানে আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার কথা বলছে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই না? 3, 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে আমাদের বলা আছে যে এক্স হচ্ছে এন এর মান, স্বাভাবিক সংখ্যা এক্স হবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু সেটা কি 0 থেকে বড় হতে হবে আর 1 থেকে ছোট হতে হবে। তো 0 থেকে বড় আর 1 থেকে ছোট তো কোনো স্বাভাবিক সংখ্যা এর মধ্যে নাই, আছে 1, তারপরে আছে 2, এর মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে 1.2, 1.3 এগুলো আছে। এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা না, কারণ এগুলো এখানে দশমিক ব্যবহার করতে হবে। তখন তো এগুলো দশমিক যখন আমরা ব্যবহার করবো তখন তো সেটাগুলো স্বাভাবিক সংখ্যা থাকবে না। তাই এখানে যেহেতু আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে যে সসীম, মানে গণনা করতে পারতেছি এটা সসীম। অর্থাৎ এর মানটা আমাদের কি ফাঁকা থাকতেছে, ইমপিটি সেট, যার উপাদান হচ্ছে এখানে এর উপাদান সংখ্যা 0। এটা আমরা লিখব, এখানে এর উপাদান সংখ্যা 0, উপাদান ইজ ইকুয়াল টু 0, এর উপাদান ইজ ইকুয়াল টু 0। কারণ এখানে যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী এখানে কোনো সংখ্যা পাওয়া যায় না, এই জন্য এটা হচ্ছে আমরা উপাদান সংখ্যা 0, যেহেতু উপাদান সংখ্যা 0 মানে আমরা গণনা করতে পারতেছি, তার মানে এটা সসীম। আবার 9 নম্বরে যদি দেখি বলা আছে বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু কিউ এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো এখানে যেটা শর্ত সেটা হচ্ছে যে কিউ মানে মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের এই এক্সটা হইতে হবে মূলদ সংখ্যা প্রথমত, আর দ্বিতীয়ত এই এক্সের উপর বর্গ করলে সেটার মান আসবে -1। তো বিষয়টা হচ্ছে যে আসলে এইরকম কোনো মান আমরা পাবো না বা পাওয়া সম্ভব নয়। এক্সের মান, এক্স মূলদ সংখ্যা ঠিক আছে, কিন্তু এক্সের উপরে বর্গ করলে -1 আসবে। অর্থাৎ এখানে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু লিখি তাহলে হচ্ছে রুট স্কোয়ার টাইপের রুট -1 আসতেছে, তাহলে এখানে +-1। তো আসলে এইরকম কোনো মান পাওয়া সম্ভব নয় এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 মূলদ সংখ্যার বেলায়। তো যেহেতু সম্ভব নয় তাহলে আমরা বলতে পারি এটা উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা আমাদের কি, বি হচ্ছে ইমপিটি সেট, আর উপাদান সংখ্যা হচ্ছে 0, তাহলে বি এর উপাদান সংখ্যা 0। তাহলে বি এর উপাদান সংখ্যা যদি 0 হয় তাহলে আমরা গণনা করতে পারতেছি যে উপাদান সংখ্যা 0, তার মানে এটা গণনা করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে সসীম। তো এই হচ্ছে আমাদের দলগত কাজের সমাধান। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা কাজ দিচ্ছে যে মাথা খাটাও, ছক 1.1 পূরণের সময় 8 এবং 9 নং সেট দুটি নির্ণয় করতে পেরেছ? সেট দুটিতে কয়টি উপাদান রয়েছে তা নিচের ফাঁকা ঘরে লেখো। অর্থাৎ 8 এবং 9 নম্বর আমরা কি উপাদান নির্ণয় করতে পেরেছি? হ্যাঁ, আমরা উপাদান দুটি নির্ণয় করতে পেরেছি। তাহলে সেট দুটিতে কয়টি উপাদান আছে?
তা আমাদের ফাঁকা ঘরে লিখতে হবে। তো 8 নম্বর সেটের উপাদান সংখ্যা হচ্ছে যে 0, আমরা নির্ণয় করেছিলাম 0, কারণ এই শর্তের মধ্যে আমাদের উপাদান সংখ্যা আমরা নির্ণয় করতে পারি নাই। আবার 9 নম্বর সেটের উপাদান সংখ্যা, 9 নম্বর বেলাও আমাদের উপাদান সংখ্যা কি, 9 নম্বর সেটটাও ছিল আমাদের ফাঁকা সেট, অর্থাৎ উপাদান সংখ্যা এখানে 0, এখানে কোনো উপাদান নাই। তাহলে আমরা বলতে পারি 8 নম্বর সেটের উপাদান সংখ্যা 0, 9 নম্বর সেটের উপাদান সংখ্যাও 0। এই হচ্ছে এর অ্যান্সার।